বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে রায় দিয়েছিলেন, অর্থাৎ প্রত্যেক এই 32,000 শিক্ষকের চাকরি বাতিল এবং এই 32,000 শিক্ষকের জায়গায় নতুন করে 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আজকে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ যে রায় দিল, তাতে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির রায় খারিজ হয়ে গেল। শুভেন্দুবাবু, সুকান্তবাবু, ভারতীয় জনতা পার্টি আর কত সুপ্রিম কোর্ট হাইকোর্টের থাপ্পড় খেলে তবে এই কথায় কথায় বিকাশ উকিলের মতো মামলা করা বন্ধ করবে তা আমি জানি না। তবে যেদিন এই মানুষরূপী জানোয়ারটা বিচারপতির চেয়ারে বসে, বিচারপতির আসনে বসে 32,000 শিক্ষকের চাকরি খেয়েছিল, সেদিন বলেছিলাম এ ভগবান নয়, এ সাক্ষাৎ নরপিশাচ। আর বর্তমানে সেদিন আমার বলা সেই কথাগুলো অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। মার্জনা করবেন এই ভাষাগুলো ব্যবহার করার জন্য, কিন্তু আজ না বলেও শান্তি পাচ্ছি না। কারণ কেবলমাত্র নিজের ভবিষ্যৎ বা কেরিয়ার বিল্ড করার জন্য, ভারতীয় জনতা পার্টিকে খুশি করতে, ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক জমি তৈরি করতে সেদিনকে বিচারপতির মুখোশে এক কলমের খোঁচায় 32,000 পরিবারকে উনি অন্নহীন করেছিল, 32,000 পরিবারকে রাস্তায় বসিয়েছিল। অনেকে বলবে দুর্নীতি হয়েছে। কি দুর্নীতি হয়েছে প্রমাণ দিতে পেরেছে? আর যে দুর্নীতির অভিযোগ নিয়ে ভারতীয় জনতা পার্টি মামলা ঠুকতে গিয়েছিল, মামলা করেছিল, সে দুর্নীতি তো পরীক্ষা হল বা পরীক্ষা কেন্দ্রে ওই টুকলি বা ডুপ্লিকেট করার থেকেও কম অপরাধযোগ্য। তাও যদি ধরে নিতাম সেটুকাও প্রমাণ দিতে পেরেছে, তাদের কাছে সেটুকারও প্রমাণ আছে, তাহলে কি আজকে ডিভিশন বেঞ্চে তাদের তল্পিবাহক বিচারপতির রেখে যাওয়া রায় বাতিল হতো? ডিভিশন বেঞ্চ বাতিল করে দিত? এই 32,000 চাকরিতে কোনো করাপশন হয়েছে কিনা সেই করাপশন কেউ প্রমাণিত করতে পারেনি। শুধু অভিজিৎ গাঙ্গুলি শুধু বলে গেছিলেন করাপশন করাপশন করাপশন। আরে করাপশনটাকে প্রুভ করতে হবে, সেটাই তো আজকের জাজমেন্টে। কে বলেছে করাপ্টেড? ওনার নিজের পারসেপশনে করাপশন বললে তো হবে না, এইটাই ওনার ভুল। ওটাই উনি পলিটিক্যাল ভিন্ডিকটিভ নিয়ে, পলিটিক্যাল মোটিভ নিয়ে উনি এটা করেছিলেন, সেটাই ভুল। ক্ষমতা আছে, ক্ষমতায় বসে আছি বলে, হাতে কলম আছে বলে কোনো রকম আত্মপক্ষ সমর্পণ করার ন্যূনতম সুযোগ টোকা না দিয়ে এক কলমের খোঁচায় 32,000 পুরো প্যানেলটা বাতিল করে দিল রাতারাতি। আর সেই রায় পর্যালোচনা না করে, তার মাথা মুন্ডু না বিচার বিবেচনা করে, না বুঝে না শুনে এই পশ্চিম বাংলার একদল গর্দভ বাঙালি রাতারাতি তাকে ভগবান বানিয়ে দিল, তাকে মাথায় করে নাচতে শুরু করলো। হ্যাঁ, সেটাই ছিল তৎকালীন যখন এই 32,000-এর রায় বাতিল হয়েছিল 2023 সালে, তখনকার এই পশ্চিম বাংলার সমসাময়িক পরিস্থিতি। আর সেদিন যে আমি প্রতিবাদটা করেছিলাম, সেদিন পাশে কারণ না পেলেও আমি জানতাম আমি যে কথাটা বলছি সেটা 100% সঠিক, 100% সত্য। কারণ আমার নিজের বন্ধু যে আমার সঙ্গে পড়াশোনা করেছে, যে আমার সঙ্গে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে, মাধ্যমিকে 87% নাম্বার পেয়েছে, উচ্চ মাধ্যমিকে 91% নাম্বার পেয়েছে। হ্যাঁ, সে নিজের মেধা ও মেরিট দিয়ে যোগ্যতার সঙ্গে চাকরিটা পেয়েছিল। অভিজিৎ বাবু, আপনার বাতিল করা ওই 32,000-এর প্যানেলে তার নামটা ছিল, যার বাড়িতে একজন 90 ঊর্ধ্ব ঠাকুমা ছিল, যার বৃদ্ধ বাবা মা ছিল এবং বিধবা এক বোন ছিল, সঙ্গে এক ভাগ্নি। আপনার এক কলমের খোঁচায় এতগুলো পেটের উপরে সেদিন প্রশ্ন চিহ্ন উঠে গিয়েছিল। হ্যাঁ, সেদিন আমার সেই বন্ধুটা সুইসাইড অ্যাটেম্প করতে গিয়েছিল আপনার সেই রায়দান শুনে, কপাল কমে বেঁচে গিয়েছে। ভগবান যদি সেদিন তাকে না বাঁচাতো তাহলে কি হতো? কে খোঁজ রাখতো? না রাখতেন আপনি, না রাখতো আপনাকে যে গর্দভ বাঙালিরা রাতারাতি ভগবান বানিয়ে দিয়েছে। আর আপনি তো ততদিনে সেই গর্দভ বাঙালিদের কাঁধে ভর করে ভগবান হয়ে গলায় গেরুয়ার নামাবলী চড়িয়ে এমপি হয়ে ডাঁয়ে বাঁয়ে সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। হ্যাঁ, জানতো কেবল সেই অসহায় 32,000 পরিবার, যে অসহায় 32,000 পরিবারের মুখের অন্ন বা গ্রাস কেড়ে নিয়ে আপনি প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে, প্রকাশ্য দিবালোকে দাঁড়িয়ে বলছেন যাদের চাকরি আমি খেয়েছি তাদের চাকরি কেবলমাত্র একটা স্টে অর্ডারে টিকে আছে, তারা খুব শীঘ্রই মরবে। তাদের চাকরি আমি খেয়েছিলাম, আপাতত সুপ্রিম কোর্টের একটা সামান্য স্টে অর্ডারে তারা বেঁচে আছে। আশা করছি শীঘ্রই মারা যাবে, আশা করছি শীঘ্রই মারা যাবে। ভাবুন তাহলে, ক্ষমতা বলে যে 32,000 পরিবারের মুখের অন্ন বা গ্রাস কেড়ে নিয়ে প্রকাশ্য দিবালোকে রাস্তায় জনসভায় দাঁড়িয়ে বুক টুকে গর্ব অনুভব করতে পারে এবং সেই গর্ব ছড়িয়ে হাততালি কুড়িয়ে উৎফুল্লতা লাভ করতে পারে। আর যাই হোক, সে যে চেয়ারে বসে থাকুক, যে পদমর্যাদায় হোক না কেন, আমি তাকে মানুষ মনে করি না, সে জানোয়ার জানোয়ার জানোয়ার। এই যে দুর্নীতি, বেনিয়ম এসবের কথা বলা হচ্ছে, কিন্তু তুমি যেটা বললে যে বিচারপতিদের পর্যবেক্ষণ, ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি তৎকালীন, তিনি তদন্ত চালিয়েছিলেন, যেটা করা
কারোর পক্ষেই উচিত নয়, কোনো বিচারপতির পক্ষে। মহামান্য ডিভিশন বেঞ্চে যে অবজারভেশন, সেখানে হচ্ছে যে ইনোসেন্ট ক্যান নট সাফার ফর দ্য ফল্ট অফ দ্য অথরিটি। থ্যাংক ইউ। ইরেগুলারিটিস যদি কিছু হয়ে থাকে, তার জন্য যারা ইনোসেন্ট টিচার তারা কোনোভাবে ইনভলভ নয় এবং তারা এইভাবে সাফার করবে না, সেই জন্য সিঙ্গেল বেঞ্চের অর্ডারটা সার্চ। কেবলমাত্র একটা রাজনৈতিক দলের সুবিধা করে দিতে, তাদের রাজনৈতিক জমি তৈরি করে দিতে, নিজের পদমর্যাদাকে অপব্যবহার করে বিচারপতির আসনে বসে সাংবিধানিক পদের সুযোগ নিয়ে অভিজিৎ গাঙ্গুলি একের পর এক গাজওয়ারি রায়দান করছে। হ্যাঁ, সেদিন আমার এই কথা, এই বক্তব্য শুনে আমার কমেন্ট বক্স যারা গালাগালিতে ভরিয়ে দিয়েছিল, যে বিপ্লবী বাঙালিরা আমাকে পাঁচাটা কুত্তা বলেছিল, আজকের কি তারা তাদের ভগবানকে রাস্তায় পেলে প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে তাদের ভগবান কি আজকের এই রায়দানের পরে গলায় গামছা দিয়ে ক্ষমা প্রার্থনা করবে, ক্ষমা ভিক্ষা করবে? না, করবে না। কারণ তিনি বর্তমানে যে গোয়াল ঘরে ঢুকেছে, সেই গোয়াল ঘরের যিনি বিশ্বগুরু, তিনি ক্ষমতায় আসার পর থেকে আজ পর্যন্ত 6,93,00,000 মিথ্যা কথা বলেছে, 40,165টা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু তারপরেও এই পশ্চিমবাংলার জনগণ, এই ভারতবর্ষের জনগণ তাকে একটা প্রশ্ন করেনি, বরং তার প্রতি তাদের ভক্তি বেড়েছে, শ্রদ্ধা বেড়েছে। হ্যাঁ, এটাই হচ্ছে বর্তমান ভারতবর্ষের চিত্র। ভারতীয় জনতা পার্টি নামক রাজনৈতিক দলটা এমন টনিক আবিষ্কার করেছে, আর সে টনিক গিলিয়ে দিয়ে তাদেরকে এমন আনুগত্য করে নিয়েছে, যেখানে ক্ষমতাসীন সরকারকে ভারতবর্ষের একটা বড় অংশের মানুষ দিনের পর দিন মিথ্যা জুমলা ছড়িয়ে যাওয়ার পরেও প্রশ্ন করতে ভুলে যাচ্ছে, জবাব চাইতে ভুলে যাচ্ছে। এই রায়টা পুরোটা দেখা হবে, পুরোটা দেখা হয়ে ডিসাইড করা হবে এবং রায় পাস করার পরে আমরা বলেছিলাম যখন স্টে করার জন্য, মাননীয় বিচারপতি স্টে করেনি, তবে এটার কাছে সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল হবে। বললাম যে এরা নির্লজ্জ, বেহায়া, দোকান কাটা, এদের ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু কিলটা কোথায় কিভাবে মারতে হবে এরা খুব ভালোভাবে জানে। আগে ঠিক এই একই রকম ভাবে 26,000 শিক্ষকের চাকরি খেয়েছে, আর বর্তমানে যে 32,000 বেঁচে গেল, আগামী দিনে তাদের চাকরিটা কিভাবে খাওয়া যায় তার জন্য তারা সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলছে। হ্যাঁ, এই ভারতীয় জনতা পার্টি আবার বেকারত্ব নিয়ে কথা বলে, এই ভারতীয় জনতা পার্টি আবার পশ্চিমবাংলায় ক্ষমতায় এলে পশ্চিমবাংলার বেকার যুবকদের চাকরি দেওয়ার কথা বলে, আর কেবলমাত্র নিজেদের রাজনৈতিক রিভেঞ্জ নেওয়ার জন্য, একটা রাজনৈতিক দলকে জব্দ করার জন্য, আগামী 2026 বিধানসভা নির্বাচনের আগে নিজেদের রাজনৈতিক জমি তৈরি করার জন্য সেই যুবকরা, বেকাররা যখন চাকরির জন্য আবেদন করে, তাদের চাকরি আটকানোর জন্য একের পর এক মামলা ঠুকতে কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে ছুটে যায়। না, এখন সুকান্ত, শুভেন্দু, শ্রমিক কেউ এই নিয়ে কোনো উচ্চবাচ্য করছে না, সাংবাদিক সম্মেলন করছে না, কারণ তাদের মুখ পুড়েছে। ঠাস ঠাস করে কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে থাপ্পড় খাচ্ছে। এর আগে 100 দিনের কাজ নিয়ে কলকাতা হাইকোর্টে থাপ্পড় খেয়েছে, খেয়ে সেটার বিরুদ্ধে আবার এগেনস্টে মামলা করে সুপ্রিম কোর্টে গিয়েছিল, সেখানে মুখ রগলানি খেয়েছে। সোনালী বিবির মামলায়, যে সোনালী বিবিকে তারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে বাংলা বলার অপরাধে অন্তঃসত্ত্বা অবস্থায় বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল, সেই সোনালী বিবির মামলায় কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে থাপ্পড় খেয়েছে। আর আজকের প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় ও 32,000 প্যানেলকে বহাল রেখে দিল কলকাতা হাইকোর্ট। ঠাস ঠাস করে কলকাতা হাইকোর্ট আজ তাদের গালে যে চরটা মারলো, এই চর খাওয়ার পরে তাদের বলতি বন্ধ হয়ে গিয়েছে। এখন তারা ব্যস্ত রয়েছে এসআইআর নিয়ে, দিল্লিতে ছুটেছে, কারণ এসআইআর তাদের ব্যাকফায়ার করেছে। ততই চেষ্টা করো বিজেপি বাংলা দখল করার দুরস্ত, এসআইআর করে তোমরা নিজেদের কবর খুঁড়েছো, এবং জেনে রেখে দাও মানুষ তোমাদের সমর্থন করে না, করছে না। বিহার আলাদা, বাংলা আলাদা। বিহার তুমি দখল করেছো, বাংলা দখল করা সম্ভব নয়, ইংরেজরা পায়নি, আর তুমি তো কোন ছাড়। যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হবে, তাই চালাকি করে 3 মাস আগে এটা করেছে। এটা অমিত শাহ করেছে, হোম মিনিস্টার, যাতে আইদার ইলেকশন বন্ধ করো, এসআইআর না মানলে গভর্নমেন্ট ফেলে দাও, আর তা না হলে এসআইআর করবাও। তুমি যতই চালাকি করো জেনে রেখে দাও, চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না। আমরা সবটাই করব, আমরা রুখে নেব, আমরা লড়ে নেব, আমরা অধিকার আদায় করে ছাড়বো। বাংলাকে দমানো যায় না, ওরে হ্যাংলার দল, বাংলাকে দমানো যায় না। বাংলা বাংলা, জগন্নাথ ধাম আমরাই করেছি, কালী মন্দির স্কাইওয়াক আমরাই করেছি, দক্ষিণেশ্বর স্কাইওয়াক আমরা করেছি, মদন মোহন মন্দির উন্নয়ন আমরা করেছি, শিবযজ্ঞ মন্দির আমরা করেছি, মহাকাল মন্দির হচ্ছে শিলিগুড়িতে আমরা করছি, দুর্গা অঙ্গন তৈরি করছি, ফুলডোরা করেছি ডেভেলপমেন্ট, কঙ্কালীতলা করেছি, তারাপীঠ করেছি। কোনটা করিনি?
তোমরা কি করেছো? বাংলা ভাষায় কথা বললে মধ্যপ্রদেশে বাঙালিদের উপর অত্যাচার করবে, উড়িষ্যায় অত্যাচার করবে, মুম্বাইতে অত্যাচার করবে, মধ্যপ্রদেশে অত্যাচার করবে, রাজস্থানে অত্যাচার করবে। জবাব চাই, জবাব দিতে হবে। বাংলা ভাষায় একবার নয়, হাজারবার, লক্ষবার, কোটিবার বাংলা ভাষায় কথা বলবো। তাকে তুমি পারলে আমার গলাটা কেটে দিও, কিন্তু আমাকে এই ভাষা থেকে দূরে সরাতে পারবে না। বাঙালির গর্বের রবি ঠাকুরের সোনার বাংলা আমি তোমার ভালোবাসি গানকে বাংলাদেশি তকমা লাগিয়ে দিয়ে পার্লামেন্টে জয় হিন্দ বন্দে মাতরম স্লোগানের উপরে নিষেধাজ্ঞা জারি করে বাংলার বাঙালি খেটে খাওয়া সাধারণ জনগণ, সাধারণ মানুষের 100 দিনের কাজের টাকা আটকে, আবাস যোজনার টাকা আটকে, বাংলা বলার অপরাধে এই বাংলার বাঙালি অন্তঃসত্ত্বা মহিলাকে বাংলাদেশে পাঠিয়ে দিয়ে হাজার হাজার শিক্ষিত যুবক যুবতীদের চাকরি কিভাবে বানচাল করা যায়, খাওয়া যায়, তার জন্য সুপ্রিম কোর্ট হাইকোর্টে মামলা ঠুকে ভারতীয় জনতা পার্টি ভাবছে এসআইআর দিয়ে পশ্চিমবাংলায় ক্ষমতা দখল করবে। কেবলমাত্র এই যে সমস্ত বাংলার খেটে খাওয়া সাধারণ মেহনতি মানুষের 100 দিনের কাজের টাকা তারা আটকেছে, আবাস যোজনার টাকা তারা আটকেছে, যাদেরকে বাংলা বলার অপরাধে তাদের শাসিত রাজ্যগুলোতে হ্যাকেল করেছে, মেরেছে, পুশব্যাক করেছে, এবং যে সমস্ত পরিবারকে বিগত দিনে 26,000, বর্তমানে 32,000 এবং অন্যান্য আরও যে সমস্ত চাকরির প্যানেলের বিরুদ্ধে তারা একের পর এক মামলা ঠুকেছে, সেই সমস্ত লক্ষাধিক পরিবারের ভোটটা কেবল যদি উল্টো দিকে পড়ে তাহলে ওনাদের সরকার গঠন বা ক্ষমতা দখল তো দূরের কথা, বিরোধী দল ও বিরোধী দলনেতার তকমাটাও উল্টে যাবে। এই খবর, এই হিসাব রাখে না শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী, অমিত শাহ। নমস্কার, আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।